আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেই মুহূর্তে কিনা আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেয়ার বিষয়ে যে স্থগিতাদেশ ছিল এতদিন সেটি উইথড্র করা হচ্ছে, তারা আবার নতুন করে বাংলাদেশি শ্রমিকদের নিবে, সেই মুহূর্তে প্রচণ্ড একটি নেতিবাচক সংবাদ তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ব্লুমবার্গ। আন্তর্জাতিক এই বার্তা সংস্থাটি দাবি করছে যে মালয়েশিয়া থেকে চীন সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নাকি সেখানে অবস্থিত তুমুল বিতর্কিত বাংলাদেশি একজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন, যে ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ফিস নেওয়া সহ যে কাজ দেওয়ার কথায় সেই কাজ না দিয়ে অন্য কাজে দিয়ে দেওয়া এমন অসংখ্য অভিযোগ রয়েছে এবং যাকে বাংলাদেশ পুলিশ মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল। আমরা জানি না এই খবরের সত্যতা কতখানি, তবে ব্লুমবার্গের মতন একটি সংস্থা এমন দাবি করছে, আমরা সেটিকে উড়িয়ে দিতে পারি না। ব্লুমবার্গ সম্পর্কে বলতে গেলে এক লাইনে যদি বলতে হয়, আপনারা অনেকেই জানেন এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনীতি সংক্রান্ত একটি গণমাধ্যম, আন্তর্জাতিকভাবে খুবই বিখ্যাত একটি পত্রিকা, একটি গণমাধ্যম। পত্রিকা বলে ভুল হবে, এটির রেডিও রয়েছে, টেলিভিশন রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমি প্রথমে একটু বলি যে এই খবরের সত্যতা না থাকলে অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া উচিত এবং এটুকুও জানিয়ে রাখি, যেই বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বলে দাবি করা হচ্ছে ব্লুমবার্গে, সেই বিতর্কিত ব্যবসায়ী আবার মালয়েশিয়ার সরকারের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। আমি আর কোনো ধরনের বিশ্লেষণ না গিয়ে ব্লুমবার্গ কী লিখেছে সেইগুলো একটু হুবহু আপনাদের সামনে তুলে ধরতে চাই। ব্লুমবার্গের শিরোনাম হচ্ছে বাংলাদেশ PM মেট লেবার টাইকুন আমিন অন মালয়েশিয়া ট্রিপ। এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগে তদন্তের অংশ হিসেবে 2024 সালে দক্ষিণ এশিয়ার যে ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ, সেই ব্যবসায়ী আমিনুল ইসলামের সঙ্গে মালয়েশিয়া সফরের সময় সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানাচ্ছে, তারেক রহমান চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কুয়ালালামপুরের রাজপ্রাসাদে এই দুজনের সাক্ষাৎ হয় এবং এই সাক্ষাতের বিষয়টি বা বৈঠকটি আগে থেকে নির্ধারিত ছিল না এবং সেই বৈঠকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী রামামন রামাকৃষ্ণানও উপস্থিত ছিলেন। ব্লুমবার্গ দাবি করছে যে আমাদের প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠজন বা মুখপাত্রের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল, তবে সেই মুখপাত্র রাজপ্রাসাদে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আমিনুলের বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে সেখানে যে মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রী উপস্থিত ছিলেন সেটি আবার এখানে স্বীকার করেছে এবং ইমেইলে এই উত্তরটি পাঠানো হয়েছিল, যেখানে তিনি বলছেন যে রাজপ্রাসাদে উপস্থিত বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে আমরা কুশল বিনিময় করেছি। ব্লুমবার্গ এও জানাচ্ছে যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী রামামনের প্রতিনিধিও তাদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। বিষয় হচ্ছে, যদি নাই থাকতেন বিতর্কিত ব্যবসায়ী আমিনুল ইসলাম ওই বৈঠকে, তাহলে তো স্ট্রেট সবাই বলে যেত না তিনি উপস্থিত ছিলেন না বা তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়নি। এখানে বলা হচ্ছে যে আমিনুল ইসলামের প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠান লুই অ্যান্ড ভুলার, সেই প্রতিষ্ঠানও তাদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি, সাড়া দেয়নি। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কোনো প্রতিনিধিও এ বিষয়ে মন্তব্য করতে চাননি। প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে অভিবাসী কর্মী নিয়োগের বিষয়টি দুই দেশেই যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে। তার কারণ শ্রমিকদের প্রায়শই নিয়োগ সংক্রান্ত বিশাল ঋণের বোঝা মাথায় নিতে হয়, অর্থাৎ কর্মীরা অধিকাংশই যান নিজেদের ভিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে। সে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে যে অনেক সময় তাদেরকে এমন সব চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় যা আর শেষ পর্যন্ত পাওয়া যায় না। ব্যবসায়ী আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার কোম্পানির গেটকিপার বা নিয়ন্ত্রকের ভূমিকাকে কাজে লাগিয়ে বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে অন্যায্য ও অতিরিক্ত ফিস আদায় করেছেন, যদিও তিনি তা বরাবর অস্বীকার করে আসছেন। এবং মালয়েশিয়া প্রতিটি সরকারের উপরে তার এমন প্রভাব থাকে সে বিষয়ে এখানে বলা হচ্ছে যে গত এপ্রিলেও সে দেশের মানব সম্পদ মন্ত্রী রামানান মালয়েশিয়া সরকারের কাছে এমন একটি রিক্রুটমেন্ট সফটওয়্যার ব্যবহারের পক্ষে সুপারিশ করেছিলেন যে তা আমিনুলের কোম্পানি বেস্টিনেট SDN এর নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপরে।
রামাননের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী তারেক রহমান 2024 সালে বাংলাদেশে মালয়েশিয়া যে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সেটি পুনর্বিবেচনার আহ্বান জানান, এটি আমরা সবাই জানি। এবং তিনি সেখানে আহ্বানও জানিয়েছেন, আবেদন জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার বাজার যাতে আবারও খুলে দেওয়া হয়, সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমিনুল হলেন ব্যবসায়ী, আমিনুল ইসলাম হলেন বেস্টিনেটের প্রতিষ্ঠাতা। এই কোম্পানিটি এমন একটি সফটওয়্যার ব্যবস্থা পরিচালনা করে যা মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগে ব্যবস্থাপনায় ব্যবহার করে। এর আগে আন্তর্জাতিক এই বার্তা সংস্থা ব্লুমবার্গ গত জানুয়ারিতেও মালয়েশিয়ায় অভিবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় যে ব্যাপক দুর্নীতি হয় সে বিষয়ে একটি প্রতিবেদন করেছিল। ওই প্রতিবেদনে নিয়োগ প্রক্রিয়ায় আমিনুল ইসলাম, যিনি মিস্টার আমিন নামে পরিচিত, এবং বেস্টিনেটের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছিল। 2024 সালে এখানে বলা হচ্ছে প্রতিবেদনে 2024 সালে বাংলাদেশ পুলিশ মালয়েশিয়ার কাছে বেস্টিনেটের সফটওয়্যার ব্যবহার বন্ধ করা এবং আমিনুলকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। পুলিশের অভিযোগ ছিল শ্রমিকদের কাছ থেকে প্রতারণামূলক অর্থ আদায়কারী একটি প্রতিষ্ঠানে তিনি মূল ভূমিকা পালন করছেন। গ্রেপ্তার এবং প্রত্যর্পণের এই অনুরোধটি ছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় জড়িত মধ্যস্বত্বভোগী এবং সে দেশের বাংলাদেশের আইন প্রণেতাদের বিরুদ্ধে পরিচালিত বৃহত্তর তদন্তেরই একটি অংশ। আমরা তো এও জানি যে আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রী, এমপি এই ধরনের মানব পাচারের সাথে জড়িত ছিলেন, সেটিও বাংলাদেশের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। তারপরও আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছিল, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে। ব্লুমবার্গ বলছে যে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল গত জুন মাসে জানিয়েছিলেন যে দেশটি তখনও প্রত্যর্পণের কোনো আনুষ্ঠানিক আবেদন পায়নি, অর্থাৎ ইসমাইলকে যে ফেরত পাঠানোর বিষয়ে আবেদন জানানো হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, সেই বিষয়ে তিনি বলছেন আমিনুলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি এবং তিনি বরাবরই কোনো ধরনের অনিয়ম বা অপরাধের কথা অস্বীকার করে আসছেন। গত এপ্রিলে ব্লুমবার্গ যেটি জানিয়েছিল সেটি আবার এখানে উল্লেখ করা হচ্ছে যে মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের জন্য ভিন্ন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যা তৈরি করেছে আমিনুলের যে প্রতিষ্ঠান বেস্টিনেটি। ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম TURAP নামের এই ব্যবস্থাটির বিষয়ে দাবি করা হচ্ছে যে এর মাধ্যমে কোম্পানিগুলো কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করতে পারবে, যেখানে অনেক মধ্যস্বত্বভোগী বর্তমানে অতিরিক্ত ফি আদায় করে থাকে। এবং সর্বশেষ যেটি বলা হচ্ছে যে গত ডিসেম্বরে রামানন মানব সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে তার পূর্বসূরি এর আগের সরকারের যিনি মানব সম্পদ মন্ত্রী ছিলেন স্টিভেন সিমটুরাপ ব্যবস্থাটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার আশঙ্কা ছিল এর ফলে আমিনুল ইসলাম ও বেস্টিনেটের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে এবং মালয়েশিয়ার অন্যান্য সংসদ সদস্য এই টুরাপ ব্যবস্থাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা স্বচ্ছতা, আইন প্রয়োগ ও জবাবদিহিতার বিষয়গুলোর পাশাপাশি এই ব্যবস্থাটি গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। গত 29 জুন এক যৌথ বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমের যে জোট সরকার, সেই জোট সরকারের 7 জন আইন প্রণেতা প্রশ্ন রাখেন মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দুতে কেন আবারও সেই আমিনুলের বেস্টিনেটকে নিয়ে আসা হচ্ছে। তারা আরও বলেন যে সংস্কারের অর্থ এমন হওয়া উচিত নয় যে অনেকগুলো মধ্যস্বত্বভোগীকে সরিয়ে তার জায়গায় একটি শক্তিশালী বেসরকারি একচেটিয়া প্রতিষ্ঠানকে বসানো হবে। এখন সবশেষ বিষয় যে প্রশ্নটি আমরা রাখতে চাই, আমাদের প্রধানমন্ত্রী কেন এই তুমুল বিতর্কিত ব্যবসায়ী মিস্টার আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন? এর পিছনে কি কোনো পজিটিভ কারণ আছে? যেহেতু সেই সরকারের উপরে আমিনুলের একচ্ছত্র আধিপত্য, মালয়েশিয়া সরকারের উপরে তাকে হাতে রাখা দরকার, নাকি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যেমন একাধিক মন্ত্রী, এমপি মানব পাচারের সঙ্গে অভিযুক্ত ছিলেন, ঠিক একই প্রক্রিয়ায় এই সরকারেরও কেউ কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাধ্য করেছেন বা ভুল বুঝিয়ে সেখানে আমিনুল ইসলামের সঙ্গে বসাতে পেরেছেন বৈঠকে? আমরা কোনোটাই জানি না। আবার বলি, যদি এই খবরের সত্যতা না থেকে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে অবশ্যই একটি স্টেটমেন্ট দেওয়া উচিত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।